আর.এস. বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ষষ্ঠ শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের অন্তর্গত মরশুমের দিনে যে গল্পটি রয়েছে সুভাষ মুখোপাধ্যায় রচিত, এই মরশুমের দিনে গল্পের অনুশীলনীতে যত প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের হাতে কলমে সমাধান করে দেবো। তো তোমাদেরকে বলবো যে তোমরা এই মরশুমের দিনে গল্পটির অনুশীলনীর প্রশ্নের উত্তরগুলি করবার আগে গল্পটিকে ভালো করে আগে পড়ে নেবে এবং এর বিষয়বস্তুটা বুঝে নেবে, তাহলে দেখবে তোমাদের উত্তর করতে আরও সুবিধা হবে। তো সেক্ষেত্রে এই মরশুমের দিনে গল্পটির বিষয়বস্তু বিশ্লেষণের একটি সম্পূর্ণ ভিডিও আগে আমার চ্যানেলে প্রকাশিত হয়েছে। তোমরা যারা এখনও পর্যন্ত সেই ভিডিওটি দেখে উঠতে পারোনি তারা অবশ্যই আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবে। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও। তাহলে আজকের ভিডিওতে আমার বিষয়বস্তু কি থাকছে? মরশুমের দিনে সুভাষ মুখোপাধ্যায় রচিত এই মরশুমের দিনে গল্পটির অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর। তো মূল ভিডিওতে যাওয়ার আগে সকলের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত আমার আর.এস. বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। দেখো, তোমাদের মরশুমের দিনে গল্পটি কার লেখা? সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। এই মরশুমের দিনের গল্পের অনুশীলনীতে প্রথম প্রশ্ন রয়েছে একের এক দাগে, সুভাষ মুখোপাধ্যায়ের লেখা প্রথম কাব্যগ্রন্থটির নাম কি? তো এই প্রশ্নের উত্তর হবে সুভাষ মুখোপাধ্যায়ের রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম পদাতিক। এই পদাতিকটাকে তোমরা সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখবে। তারপরে একের দুই দাগের প্রশ্ন, তার লেখা একটি গদ্য বইয়ের নাম লেখো। তো এই প্রশ্নের উত্তর লেখো, তার লেখা একটি গদ্য বইয়ের নাম কাঁচা পাকা। তার লেখা একটি গদ্য বইয়ের নাম কাঁচা পাকা। এরপরে চলে আসছি দুই দাগের প্রশ্নে। দুই দাগের প্রশ্নে বলা হচ্ছে যে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। একটি বাক্যে আমাদেরকে উত্তর দিতে হবে। তো দুইয়ের এক দাগে কি প্রশ্ন রয়েছে? দুইয়ের এক দাগে রয়েছে ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? এটার উত্তরে লিখবে ধান শব্দটি ধান্য, এখানে ধান নয়জফালা ধান্য শব্দ থেকে এসেছে। এই ধান্য কথাটিকে সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। তারপরে দুইয়ের দুই দাগের প্রশ্ন, অগ্রহায়ণ বলতে কি বোঝায়? তো এই প্রশ্নের উত্তর লেখো, হায়ন মানে বছর, হায়ন মানে বছর। অগ্রহায়ণ কথার অর্থ হলো বছরের শুরু। অগ্রহায়ণ কথার অর্থ হলো বছরের শুরু। এরপর চলে আসছি দুইয়ের তিন দাগের প্রশ্নে। দুইয়ের তিন দাগের প্রশ্নে রয়েছে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে? দেখো, এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে কি রয়েছে? এই প্রশ্নের উত্তর খুব সহজভাবে আমরা জেনে যাব যদি গল্পটিকে খুব সুন্দর করে পড়ি। তো এর উত্তর হবে এদেশের সমস্ত পালা পার্বণ আনন্দ উৎসব এসবের মূলে রয়েছে চাষবাস। এসবের মূলে কি রয়েছে? চাষবাস। তারপরে দুইয়ের চার দাগের প্রশ্ন, বসুধারা ব্রত কোন ঋতুতে হয়? এটার উত্তর হবে বসুধারা ব্রত গ্রীষ্ম ঋতুতে হয়। তারপরে প্রশ্ন আছে দুইয়ের পাঁচ দাগে, মেঘকে নামানোর জন্য মেয়েরা দল বেঁধে ছড়া করে তাকে কি কি নামে ডাকে? অর্থাৎ মেঘকে ছড়ার মাধ্যমে কি কি নামে ডাকা হয়? তো এই দুইয়ের পাঁচ দাগের প্রশ্নের উত্তর লেখো, দুইয়ের পাঁচ দাগের প্রশ্নের উত্তর, মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে তাকে কালো মেঘা, ফুল তোলা মেঘা, ধুলোট মেঘা, তুলোট মেঘা, কালো মেঘা এখানে দুবার লেখা হয়ে গেছে, সিঁদুর মেঘা প্রভৃতি নামে ডাকে। তো আরেকবার বলছি, মেঘকে নামাবার জন্য মেয়েরা দল বেঁধে তাকে কালো মেঘা, ফুল তোলা মেঘা, ধুলোট মেঘা, তুলোট মেঘা, সিঁদুর মেঘা প্রভৃতি নামে ডাকে। এরপরে চলে আসছি আমরা তিন দাগে। তিন দাগে বলা হয়েছে যে নিচের বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষে রূপান্তরিত করো। অর্থাৎ তিন দাগের প্রশ্নটা তোমরা একটু বই থেকে দেখে নেবে। দেখো, এখানে তিন দাগে বলা হচ্ছে যে নিচের বিশেষ্য বিশেষণগুলিকে বিশেষ্য শব্দগুলিকে বিশেষণ এবং বিশেষণ শব্দগুলিকে বিশেষ্য রূপান্তরিত করো। এখানে কিন্তু আমাদের বলে দেওয়া হয়নি যে কোনটা বিশেষ্য বা কোনটা বিশেষণ, এটা নির্দিষ্ট করে বলা হয়নি। অর্থাৎ এই শব্দগুলোর মধ্যে বিশেষ্য শব্দও রয়েছে আবার বিশেষণ শব্দও রয়েছে। যেগুলো বিশেষ্য শব্দ আছে সেগুলো বিশেষণে লিখতে হবে আর যেগুলো বিশেষণ শব্দ আছে সেগুলো বিশেষে লিখতে হবে। তো এবার আমরা দেখে নেব যে এর উত্তরগুলো আমরা কিভাবে করব। দেখো, তোমাদের এই তিন দাগের প্রথম যে শব্দ দেওয়া রয়েছে সেটি হলো যে মফস্বল। মফস্বল কিন্তু একটি বিশেষ্য শব্দ, তো এটাকে বিশেষণে রূপান্তরিত করবে কিভাবে? মফস্বলীয়, মফস্বলীয়। তারপরে তোমাদের যে শব্দটি রয়েছে সেটি হলো বৎসর। এই বৎসর শব্দটি একটি বিশেষ্য শব্দ, তো এটাকে বিশেষণে কিভাবে রূপান্তরিত করবে? বাৎসরিক। তারপরে তোমাদের রয়েছে খর। এই খর শব্দটি কিন্তু বিশেষণ। তাহলে এটাকে বিশেষে কিভাবে রূপান্তরিত করবে? বিশেষে রূপান্তরিত করতে গেলে তোমরা লিখবে খরতা। তারপরে দেখবে রয়েছে ব্রত। এই ব্রত শব্দটি হচ্ছে বিশেষ্য শব্দ, তো এটাকে বিশেষণে লিখবে ব্রতী।
তারপরে রয়েছে বিস্তর। বিস্তর একটা বিশেষ্য শব্দ, সেটাকে তোমরা বিশেষণ করবে বিস্তৃত। তারপরে আছে পর্বত। পর্বত একটা বিশেষ্য শব্দ, এটাকে বিশেষণে করবে পার্বত্য। তারপরে ঝড়। ঝড় একটা বিশেষ্য শব্দ, এটাকে বিশেষণে করবে কি ঝোড়ো। এরপরে চলে আসছি 4 দাগের প্রশ্নে। 4 দাগের প্রশ্নে বলা হচ্ছে যে নিচের বাক্যগুলি গঠনগতভাবে কোনটি কি ধরনের লেখো, অর্থাৎ কোনটা সরল বাক্য, কোনটা যৌগিক বাক্য আর কোনটা জটিল বাক্য সেটা লিখতে হবে। আমি এখানে বইতে করে দিয়েছি, তোমরা অবশ্যই খাতায় করে নিতে পারো, বা বইতে করতে গেলে তোমরা পেন্সিল দিয়ে করবে। তো পেন্সিল দিয়ে পাশে লিখে নেবে। তো 4-এর 1 দাগে আছে গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায়। দেখো এখানে একটি বাক্যেই সম্পূর্ণ হচ্ছে, এর মাঝখানে কোনো বাধা আসছে না, বিপত্তি আসছে না, বা বাক্যটি ভাঙাও হচ্ছে না। গ্রামের যাত্রীরা নেমে নেমে যাবে মাঝ রাস্তায়, তাহলে এটি সরল বাক্য। এর পাশে কি লিখবে? সরল বাক্য। তারপরে 4-এর 2 দাগ, যেখানে ঘাসের চিহ্ন দেখা যাচ্ছিল না হঠাৎ চোখে পড়বে সেখানে যেন কে সবুজ জাজিম পেতে রেখেছে। অর্থাৎ এই যে বাক্যটি দেখো বেশ কয়েকটা খণ্ড হচ্ছে, যে তারপরে আবার এখানে হচ্ছে কি যেখানে সেখানে দিয়ে এই কথাটির অর্থটিকে ব্যাখ্যা করা হয়েছে। তো এটা হবে জটিল বাক্য। এটা কি হবে? জটিল বাক্য। 4-এর 2টা জটিল বাক্য। তারপরে 4-এর 3 দাগ, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। তো এটা হবে যৌগিক বাক্য। এটা কি হবে? যৌগিক বাক্য। তারপরে 4-এর 4 দাগ, খড় কিংবা টিনের চাল। এটা হবে সরল বাক্য। এরপর চলে আসছি 5 দাগে। 5 দাগে বলা হচ্ছে যে নিচের বাক্যগুলি থেকে শব্দ বিভক্তি এবং অনুসর্গ খুঁজে নিয়ে লেখো। অর্থাৎ শব্দ বিভক্তি কি আছে এবং অনুসর্গ কি আছে সেটা আমাদের এই বাক্যগুলি থেকে খুঁজে নিতে হবে। তো 5-এর 1 দাগ, কেউ এসেছিল দোকানের জন্য মাল তুলতে। এখানে দেখো আমরা শব্দ বিভক্তিও পাচ্ছি এবং অনুসর্গও পাচ্ছি। আমি শব্দ দুটো নিচে দাগ দিয়ে দিয়েছি তোমাদের বোঝাবার জন্য। তো প্রথমে লেখো শব্দ বিভক্তি। এখানে আমরা কোন শব্দ বিভক্তি পাচ্ছি? দোকানের, দোকান যুক্ত এর। দেখো দোকান এর, এর যে বিভক্তি হচ্ছে শব্দ বিভক্তিটা, সেটা এখানে পাচ্ছি। তো সেটা হচ্ছে দোকান এর। এই এরটাকে তোমরা এই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। তাহলে শব্দ বিভক্তি কোথায় আছে? দোকানের শব্দের মধ্যে এরটা হচ্ছে শব্দ বিভক্তি। আর অনুসর্গ কি আছে? জন্য। তারপরে 5-এর 2 দাগ, বৃষ্টির ঝমঝম শব্দে অন্য সমস্ত আওয়াজ ডুবে যায়। এখানে শুধুমাত্র শব্দ বিভক্তি রয়েছে শব্দে। তো শব্দের সাথে এ বিভক্তি এখানে যুক্ত করা হচ্ছে। তারপরে আছে 5-এর 3। 5-এর 3-এ আছে সন্ধে নাগাদ উলু দিয়ে ব্রত শেষ হয়। তো এখানে শব্দ বিভক্তিও পাচ্ছি এবং অনুসর্গও পাচ্ছি। শব্দ বিভক্তি কোনটা? সন্ধে, সন্ধ্যা, তার সাথে কি এ বিভক্তি যুক্ত করা হচ্ছে সন্ধে। তারপরে কি অনুসর্গ? কি অনুসর্গ হচ্ছে দিয়ে। তারপরে 5-এর 4, ছেলেরা হই হই করে ছোটে আম বাগানে। তো এটা হচ্ছে শব্দ বিভক্তি, আম বাগানে। তাহলে এটা কি? এটা দেখো শব্দ বিভক্তি, তাহলে আম বাগানে এই শব্দের এ শব্দ বিভক্তি হচ্ছে। তো এইভাবেই তোমরা লিখবে। তারপরে দেখো 6 দাগ আছে, পাঠ থেকে নিম্নলিখিত শব্দগুলির সমার্থক শব্দ খুঁজে লেখো। সমার্থক শব্দ মানে সম অর্থের শব্দ, অর্থাৎ একই অর্থ হবে সেই শব্দের। অম্বর, অম্বরের সমার্থক শব্দ তোমরা লিখবে আকাশ। এগুলো তোমরা খাতায় লিখে নিতে পারো বা পেন্সিল দিয়ে বইতে লিখে নিতে পারো। অম্বরের সমার্থক শব্দ আকাশ। ধরা, ধরার সমার্থক শব্দ পৃথিবী। মৃত্তিকা, এর সমার্থক শব্দ মাটি। প্রান্তর, এর সমার্থক শব্দ মাঠ বা জমি। তটিনী, এর সমার্থক শব্দ নদী। এই সমস্ত শব্দগুলোই কিন্তু তোমাদের পাঠ্য যে গল্পটি রয়েছে তার মধ্য থেকেই খুঁজে নিয়ে লিখতে হবে। তারপরে 7 দাগ আছে, নিচের সমচ্চারিত প্রায় সমচ্চারিত ভিন্নার্থক শব্দগুলির অর্থ লেখো। দেখো একই ধরনের উচ্চারণযুক্ত শব্দ কিন্তু এর অর্থ আলাদা। এই যে দেখো প্রথমে আছে ধোয়া, ধয়কারে ধো অন্তস্থ একার ধোয়া, এটির অর্থ হচ্ছে পরিষ্কার করা। এগুলো তোমরা খাতায় অবশ্যই লিখে নাও। ধোয়া শব্দের অর্থ কি? পরিষ্কার করা। আর ধয় চন্দ্রবিন্দু ওকার অন্তস্থয় আকার, এটা হবে ধূম, অর্থাৎ আগুন জ্বালালে যে ধোঁয়াটা ওঠে সেটা। তারপরে জলে বা পানিতে বা ওয়াটারে আমরা যেটাকে বলি ইংরেজিতে, তো এই জলের অর্থ লিখবে সলিলে। আর এই বর্গ জয়বয় লয়কারেলে, এটারে লিখবে কি? জ্বলে ওঠে। যেমন আগুন জ্বলে ওঠে, এটারে লিখবে জ্বলে ওঠে অর্থ। তারপরে বাধা, এটার অর্থ হচ্ছে বিপদ। আর বয়চন্দ্রবিন্দু আকার ধয়কারে ধা, এই বাধার অর্থ হচ্ছে বন্ধন। তারপরে গায়ে, এই শব্দের অর্থ হচ্ছে শরীরে। আর গয়চন্দ্রবিন্দু আকার অন্ত্যেষ্টিয় একার, এটার অর্থ হচ্ছে গ্রামে। এগুলো লিখে নাও। ঝড়ে, ঝ বয়শূন্য রয়কার, ঝড়ে মানে বিচ্যুত হয়ে, অর্থাৎ পতিত হওয়া, মানে নিচে পড়া কোনো কিছু থেকে
পতিত হওয়া। আর ঝড়ে, ঝড় ডয় শূন্য ড় একার, ঝড়ে অর্থাৎ তুফানে। তারপরে দেখো শব্দার্থ রয়েছে, এই শব্দার্থগুলো বইতেই তোমাদের সমস্ত শব্দের অর্থ দেওয়া রয়েছে, তো এখান থেকে তোমরা খুব সুন্দর করে পড়ে নেবে। যেহেতু অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তর আমি একটি ভিডিওতে করছি, সেক্ষেত্রে ভিডিওটি একটু বড় হবে, তোমরা স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু অনুশীলনীর সমস্ত প্রশ্নের উত্তরই তোমরা পেয়ে যাবে। তারপরে চলে আসছি 8 দাগে, শুদ্ধ বানানটিতে টিক চিহ্ন দাও। তো এখানে মুহূর্ত, দেখো অনেকগুলো ভাবে মুহূর্ত বানান লেখা রয়েছে, তো একদম শেষে যে মুহূর্ত বানানটি রয়েছে হস্যু, ময় রস্যু, হয় দীর্ঘ, তয় রেপ, মুহূর্ত, এটা হবে ঠিক। তারপরে 8-এর 2-তে অগ্রহায়ণ বানান নানানভাবে লেখা আছে, তো একদম শেষে অগ্রহায়ণ এই যে বানানটি রয়েছে এটা হবে ঠিক। তারপরে 8-এর 3 দাগে অনেকগুলো বিলক্ষণ বানান অনেকভাবে দেওয়া রয়েছে, তো প্রথম যে বানানটি রয়েছে এটা ঠিক হবে, এর উপরে টিক দেবে। তারপরে 8-এর 4 দাগে আছে মরীচিকা, দেখো ম রয় দীর্ঘি চয় রস্যি কয়কারে কায়, এটা হবে ঠিক, তাই এটাই টিক দেবে। এরপরে চলে আসছি 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্নে বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে বেলা, ডাল, সারা, চাল এই শব্দগুলিকে দুটি পৃথক অর্থে ব্যবহার করে দুটি করে বাক্য লেখো। অর্থাৎ আমাদের একই ধরনের উচ্চারণযুক্ত শব্দ দেওয়া হচ্ছে, তো সেই শব্দটিকে আমাদের দুটো অর্থে ব্যবহার করতে হবে। অর্থাৎ একই শব্দ দেওয়া হচ্ছে, সেই শব্দ দুটিকে আমাদের আলাদা আলাদা দুটি অর্থে ব্যবহার করে সেগুলো দিয়ে বাক্য রচনাও লিখতে হবে। তো প্রথমে আছে বেলা, এটাকে আমরা সময় অর্থে ব্যবহার করতে পারি, তো এটা দিয়ে বাক্য রচনা লেখো, আমি রোজ বিকালবেলা খেলতে যাই। তারপরে বেলা, এটাকে সমুদ্রের তীর অর্থেও ব্যবহার করা যায়, তো এটা দিয়ে বাক্য রচনা লেখো, সমুদ্রের বালুকা বেলায় পর্যটকরা ঘোরাঘুরি করছে। তারপরে আছে কি ডাল, ডালটাকে আমরা গাছের শাখা হিসেবে ব্যবহার করতে পারি, শাখা অর্থে ব্যবহার করতে পারি, গাছের শাখা, তো এই ডাল দিয়ে বাক্য রচনা লেখো, আম গাছের ডালে টুনটুনি বসে আছে। তারপরে আবার এই ডাল শব্দটিকে আমরা দানা শস্য বিশেষ অর্থেও ব্যবহার করতে পারি, তো এটা দিয়ে বাক্য রচনা লেখো, ভাত ডাল বাঙালির প্রিয় খাবার, ভাত ডাল বাঙালির প্রিয় খাবার। তারপরে আছে চাল, এই চালটাকে আমরা অন্য অর্থে ব্যবহার করব প্রথমে, তো সেটা দিয়ে বাক্য রচনা লেখো, চাল থেকে ভাত হয়। আর চাল আবার এটা আমরা ঘরের ছাউনি অর্থেও ব্যবহার করতে পারি, ব্র্যাকেটে পাশে লিখে নাও, তো এটা দিয়ে বাক্য রচনা লেখো, গ্রামের ঘরগুলিতে খড়ের চাল দেখা যায়। তারপরে 10 দাগে চলে আসবো। 10 দাগে আমাদেরকে 5টা টিকা লিখতে বলা হয়েছে, তো প্রথম যে শব্দটি দিয়ে টিকা লিখতে হবে সেটা হলো মরীচিকা। এই মরীচিকা তোমরা এইভাবে একটা বক্স করে পয়েন্ট করো মরীচিকা, তারপরে এর আন্ডারে লেখো, মরীচিকা হলো গ্রীষ্মকালে মরুভূমির তপ্ত বায়ুর ভিন্ন ভিন্ন স্তর থেকে, মরীচিকা হলো গ্রীষ্মকালে মরুভূমির তপ্ত বায়ুর ভিন্ন ভিন্ন স্তর থেকে ভিন্ন ভিন্ন মাত্রায় সূর্যরশ্মির প্রতিসরণজনিত দৃষ্টিভ্রম, ভিন্ন ভিন্ন মাত্রায় সূর্যরশ্মির প্রতিসরণজনিত দৃষ্টিভ্রম দাঁড়ি, যাতে দূর থেকে ফাঁকা জায়গায় দেখলে মনে হয়, যাতে দূর থেকে ফাঁকা জায়গায় দেখলে মনে হয় কোনো জলাশয় থেকে আলো প্রতিফলিত হচ্ছে, কোনো জলাশয় থেকে আলো প্রতিফলিত হচ্ছে দাঁড়ি। এরপরে যে শব্দটা দিয়ে টিকা লিখতে হবে সেটি হলো বসুধারা ব্রত, তো এর আন্ডারে লেখো, এভাবে পয়েন্ট করবে প্রথমে বক্স করে, তো এর আন্ডারে লেখো, আকাশের কাছে বৃষ্টি চেয়ে যে ব্রত পালন করা হয়, আকাশের কাছে বৃষ্টি চেয়ে যে ব্রত পালন করা হয় তাই হলো বসুধারা ব্রত, তাই হলো বসুধারা ব্রত। কুমারী মেয়েরা মে জুন মাসের মাঝামাঝি সময় এই ব্রত পালন করে, কুমারী মেয়েরা মে জুন মাসের মাঝামাঝি সময় এই ব্রত পালন করে দাঁড়ি। এই ব্রত পালনে 8টা ফুল 8 প্রকার ফল, এই ব্রত পালনে 8টা ফুল 8 প্রকার ফল, চালের গুঁড়োর পিটুলি প্রভৃতি লাগে, চালের গুঁড়োর পিটুলি প্রভৃতি লাগে। তারপরে যে শব্দ দিয়ে টিকা লিখতে হবে সেটি হলো মেঘরানীর কুলো, তো এটা দিয়ে টিকা লেখো, বৃষ্টির অভাবে মেঘের আমন্ত্রণ কামনায় মেঘরানীর কুলো নামাবার প্রথা পালিত হয়, বৃষ্টির অভাবে মেঘের আমন্ত্রণ কামনায় মেঘরানীর কুলো নামাবার প্রথা পালিত হয় দাঁড়ি। কুলো জল ঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা,
কুলো জলঘট নিয়ে চাষি ঘরের অল্প বয়সী মেয়েরা দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে, দলে দলে পাড়ায় বেরিয়ে পড়ে। দাড়ি, বাড়ি বাড়ি ঘুরে গান গায়, বাড়ি বাড়ি ঘুরে গান গায়। দাড়ি, গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা চাল তেল সিঁদুর পান সুপারি প্রভৃতি জোগাড় করে। গান গেয়ে বাড়ি বাড়ি থেকে তারা চাল তেল সিঁদুর পান সুপারি প্রভৃতি জোগাড় করে। দাড়ি। তারপরে ভাদুলি, এই শব্দটি দিয়ে আমাদেরকে টিকা লিখতে হবে। তো ওই ভাদুলি এভাবে একটা বক্স করে পয়েন্ট করো। তো এর আন্ডারে লেখো ভাদ্র মাসে বর্ষার শেষে মেয়েরা ভাদুলি ব্রত পালন করে। ভাদ্র মাসে বর্ষার শেষে মেয়েরা ভাদুলি ব্রত পালন করে। দাড়ি, চাষিরা ধান কাটার পর বিক্রির জন্য তৈরি হয়, চাষিরা ধান কাটার পর বিক্রির জন্য তৈরি হয়। নদীপথে বার হয় তারা, নদীপথে বার হয় তারা। আর বাড়ির মেয়ে বউরা মাটিতে 7 সমুদ্র 13 নদী, নদীর চড়া, মাটিতে 7 সমুদ্র 13 নদী, নদীর চড়া, কাঁটার পর্বত কমা বন ভেলা বাঘ প্রভৃতি আলপনা এঁকে, বন ভেলা বাঘ প্রভৃতি আলপনা এঁকে এই ভাদুলির ব্রত পালন করে, এই ভাদুলির ব্রত পালন করে। এরপরে চলে আসবো 11 দাগের প্রশ্নে। দেখো 11 দাগের প্রশ্নে বলা আছে যে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো। 11 1 দাগের প্রশ্ন, বাস ডিপোয় অপেক্ষামান যাত্রীদের ছবি কিভাবে পাঠ্যাংশে ধরা পড়েছে? তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে গল্পে, এই মরশুমের দিনে গল্পের নামটা ইনভাইটেড কমার মধ্যে রাখবে। বাস ডিপোয় অপেক্ষামান যাত্রীরা অনেকেই নিজের নিজের জায়গায়, বাস ডিপোয় অপেক্ষামান যাত্রীরা অনেকেই নিজের নিজের জায়গায় হাতের জিনিস রেখে বাইরে এসে দাঁড়ায়। দাড়ি, সামনে চায়ের দোকানে বসা ড্রাইভারের দিকে নজর রেখে, সামনে চায়ের দোকানে বসা ড্রাইভারের দিকে নজর রেখে কাছে পিঠে ঘোরাঘুরি করে যাত্রীরা, কাছে পিঠে ঘোরাঘুরি করে যাত্রীরা। দাড়ি, গরমের দিনে গায়ে হাওয়া লাগায় কমা, গরমের দিনে গায়ে হাওয়া লাগায়, শীতের দিনে রোদ পোহায়, শীতের দিনে রোদ পোহায়। এরপরে 11 2 দাগের প্রশ্ন, গ্রামের সঙ্গে শহরের যে এখনো নারীর টান, এই নারীর টান প্রসঙ্গ রচনাংশে কিভাবে এসেছে? তো এই প্রশ্নের উত্তর লেখো সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে গল্পটি পাঠে জানা যায়, সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে গল্পটি পাঠে জানা যায় মাঠের ফসল উঠলে বাসে ভিড় বাড়ে, মাঠে ফসল উঠলে বাসে ভিড় বাড়ে। দাড়ি, গ্রামের কৃষিজীবী মানুষজন ফসল বিক্রির উপার্জিত অর্থে, গ্রামের কৃষিজীবী মানুষজন ফসল বিক্রির উপার্জিত অর্থে নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম মেটায়, নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম মেটায়। বিবাহের জন্য মেয়ে দেখতে যায়, কেউ পুজো দিতে, কেউ জিনিস কিনতে, সিনেমা দেখতে, এগুলো কমা কমা দিয়ে লিখবে। কেউ বিবাহের জন্য মেয়ে দেখতে যায়, কেউ পুজো দিতে, কেউ জিনিস কিনতে, সিনেমা দেখতে, মামলার তদবির তদারক করতে শহরে যায়। দাড়ি, ফসল ওঠার মরশুমে উকিল মোক্তার বামন পুরুত, ফসল ওঠার মরশুমে উকিল মোক্তার বামন পুরুত দর্জি দোকানি সকলে পয়সার মুখ দেখে, দর্জি দোকানি সকলে পয়সার মুখ দেখে। দাড়ি, এ প্রসঙ্গেই লেখক বলেছেন গ্রামের সঙ্গে শহরের এখনো নারীর টান, গ্রামের সঙ্গে শহরের এখনো নারীর টান। দাড়ি, কারণ গ্রাম ও শহরের মানুষ উভয়েই পরস্পরের প্রতি নির্ভরশীল। এরপর চলে আসছি 11 3 দাগের প্রশ্নে। 11 3 দাগের প্রশ্ন বলা আছে ধানের সবচেয়ে বড় বন্ধু বৃষ্টি, বৃষ্টির সময় ধান ক্ষেতের ছবিটি কেমন? অন্য যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে গল্পে বৃষ্টির সময় ধানক্ষেত সবুজ বর্ণ ধারণ করে, বৃষ্টির সময় ধানক্ষেত সবুজ বর্ণ ধারণ করে। দাড়ি, নিচে কোথাও মাটি দেখা যায় না, নিচে কোথাও মাটি দেখা যায় না, একটানা সবুজ ধান, একটানা সবুজ ধান। দাড়ি, সবুজ ধান ক্ষেতের উপর দিয়ে হাওয়া বইলে,
সবুজ ধান ক্ষেতের ওপর দিয়ে হাওয়া বইলে সমুদ্রের ঢেউয়ের মতো দেখায়। সমুদ্রের ঢেউয়ের মতো দেখায়। দাঁড়ি। বর্ষাকাল ছাড়া বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে বোরো ধানের চাষ হয়। বর্ষাকাল ছাড়া বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে বোরো ধানের চাষ হয়। এটা পার্ট প্রশ্ন, এটা প্যারা চেঞ্জ করে লিখবে, কারণ এখানে তোমাদের প্রশ্নের পার্ট রয়েছে যে অন্য যে সময় ধান চাষ হয়ে থাকে তা লেখো। তো এর জন্যই এটা তোমরা প্যারা চেঞ্জ করে লিখবে যে বর্ষাকাল ছাড়া বসন্ত ও গ্রীষ্ম ঋতুতে বোরো ধানের চাষ হয়। এরপরে চলে এসছে 11-4 দাগের প্রশ্নে। 11-4 দাগের প্রশ্ন এখানে দেখো কি বলা হচ্ছে, আগে বছর আরম্ভ হতো অগ্রহায়ণে, এর সম্ভাব্য কারণ কি? তো এই প্রশ্নের উত্তরে লিখবে হায়ন শব্দের অর্থ বছর, আরেক অর্থ ফসল। হায়ন শব্দের অর্থ বছর, আরেক অর্থ ফসল। দাঁড়ি। অগ্র শব্দের অর্থ আগে বা শুরুতে। অগ্র শব্দের অর্থ আগে বা শুরুতে। দাঁড়ি। ফসল যেহেতু সৌভাগ্যের প্রতীক তাই বছরের শুরু হতো। ফসল যেহেতু সৌভাগ্যের প্রতীক তাই বছরের শুরু হতো ফসল লাগানোর শুরুর মুহূর্ত থেকে। ফসল লাগানোর শুরুর মুহূর্ত থেকে। দাঁড়ি। অর্থাৎ সৌভাগ্য কামনা করে বছরের শুরু হতো। অর্থাৎ সৌভাগ্য কামনা করে বছরের শুরু হতো। এরপরে চলে আসবো 11-5 দাগের প্রশ্নে। এখানে বলা হচ্ছে এদেশের যত পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। বাংলার উৎসব খাদ্য সংস্কৃতির সঙ্গে চাষবাস কতটা জড়িত বলে তুমি মনে করো? তো এই 1-5 দাগের প্রশ্নের উত্তর কি লিখবে? লেখো, আমাদের দেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশ কৃষি প্রধান দেশ। বাংলার অধিকাংশ মানুষ ও কৃষির উপর নির্ভরশীল। কৃষিজীবী গ্রাম বাংলার মানুষরা সাধারণত কৃষিজাত ফসল বিক্রি করে কৃষিজীবী গ্রাম বাংলার মানুষরা সাধারণত কৃষিজাত ফসল বিক্রি করে উপার্জিত অর্থে নিজেদের প্রয়োজন মেটায়। উপার্জিত অর্থে নিজেদের প্রয়োজন মেটায়। দাঁড়ি। উৎসব খাদ্য সংস্কৃতি সব কিছুই তাই কৃষিজাত পণ্য থেকে প্রাপ্ত। উৎসব খাদ্য সংস্কৃতি সব কিছুই তাই কৃষিজাত পণ্য থেকে প্রাপ্ত অর্থের ওপর নির্ভর করে। অর্থের ওপর নির্ভর করে। দাঁড়ি। তাই গ্রাম বাংলার পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। তাই গ্রাম বাংলার পালা পার্বণ উৎসব আনন্দ সব কিছুরই মূলে রয়েছে চাষবাস। এরপর 11-6 দাগের প্রশ্ন, শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে? শহর ছাড়লেই দুপাশে দেখা যাবে শহরের চিত্রটি কেমন তা ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে, অর্থাৎ শহর ছাড়িয়ে গেলে কোন দৃশ্য দেখা যাবে সেটি লিখতে হবে এবং শহরের চিত্রটি কেমন সেটাও লিখতে হবে। তো এটা দুটো পার্টের প্রশ্ন রয়েছে, তোমরা লিখো। প্রথম পার্টের প্রশ্নের উত্তরে লিখবে শহরে পাকা রাস্তাঘাট, বড় বড় বাড়ি। শহরে পাকা রাস্তাঘাট, বড় বড় বাড়ি। দাঁড়ি। গ্রামের মানুষরা তাদের নানা প্রয়োজনে শহরের ওপর নির্ভরশীল। গ্রামের মানুষরা তাদের নানা প্রয়োজনে শহরের ওপর নির্ভরশীল। দাঁড়ি। কোর্ট, সরকারি সেরেস্তা, হাসপাতাল, সিনেমা, দর্জি, বড় দোকান সব শহরে অবস্থিত। কোর্ট, সরকারি সেরেস্তা, হাসপাতাল, সিনেমা, দর্জি, বড় দোকান সব শহরে অবস্থিত। দাঁড়ি। এবার প্যারা চেঞ্জ করে একই সাথে লেখো, শহর ছাড়িয়ে গ্রামের রাস্তায় পড়লে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ। শহর ছাড়িয়ে গ্রামের রাস্তায় পড়লে দেখা যাবে মাথার উপর দরাজ আকাশ। দাঁড়ি। বাস রাস্তার দুধারে বট পাকুড় শাল সেগুন গাছ। বাস রাস্তার দুধারে বট পাকুড় শাল সেগুন গাছ। দাঁড়ি। কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে ঝাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে। কালো কুচকুচে বাঁধানো রাস্তা মাঝে মাঝে বাঁক নিয়ে সোজা সামনে চলে গেছে। দাঁড়ি। আর প্রকৃতির রূপ দেখা যায় এক এক সময় এক এক রকম। আর প্রকৃতির রূপ দেখা যায় এক এক সময় এক এক রকম। দাঁড়ি। এরপরে 11-7 দাগের প্রশ্ন, এই রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। তো এই প্রশ্নের উত্তর তোমরা লিখবে, সুভাষ মুখোপাধ্যায় রচিত মরশুমের দিনে গল্পে গরমকালে চারিদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে
গরমকালে চারিদিকে হাওয়া যখন আগুনের মতো তেতে থাকে তখন বাস রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। তখন বাস রাস্তার ওপরই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে। যেতে যেতে মনে হয় দূরে যেন জল চিকচিক করছে। দাঁড়ি কাছে গেলে তা দেখা যাবে, কাছে গেলে দেখা যাবে কোথাও জল নেই। এটি হলো মরীচিকা বা চোখের ভুল। এটি হলো মরীচিকা বা চোখের ভুল, যা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে সৃষ্ট হয়। যা আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে সৃষ্ট হয়। দাঁড়ি এরপরে 11 8 দাগের প্রশ্নে বলা হচ্ছে ব্রতের ভিতর দিয়ে মনে পড়ে যায় সেই আপনজনদের কথা যারা দূরে আছে। শিক্ষক শিক্ষিকার সাহায্য নিয়ে এমনই কিছু ব্রতর ছড়া খাতায় সংগ্রহ করো। অর্থাৎ কিছু ব্রতের ছড়া তোমাদেরকে খাতায় লিখতে হবে। এটা যদি তোমরা শিক্ষক শিক্ষিকা বা বাড়ির অভিভাবকদের থেকে জেনে লিখতে পারো সেটাও হবে, বা এখান থেকেও লিখে নিতে পারো। তো প্রথমে একটা বক্স করে লেখো পূর্ণি পুকুর ব্রতের ছড়া। তো এর আন্ডারে পূর্ণি পুকুর ব্রতের ছড়াটা তোমরা লিখে নাও। পূর্ণি পুকুর পুষ্পমালা, এটা পুষ্প পয়রসু, এটা হচ্ছে মধ্যাহ্ন শয় পয়। পূর্ণি পুকুর পুষ্পমালা, কে পূজে রে দুপুরবেলা, কে পূজে রে দুপুরবেলা, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন পুত্রবতী, আমি সতী লীলাবতী ভাইয়ের বোন পুত্রবতী, হয়ে পুত্র মরবে না পৃথিবীতে ধরবে না, হয়ে পুত্র মরবে না পৃথিবীতে ধরবে না। এভাবে দাঁড়িয়ে দিয়ে তারপরে আরো কিছু ডট ডট দিয়ে দেবে, আর এটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। তারপরে একটা পয়েন্ট করো সেজুতি ব্রতের ছড়া। তো সেজুতি ব্রতের ছড়া লেখো সাজ পূজন সেজুতি 12 মাসে 12 সতী, সাজ পূজন সেজুতি 12 মাসে 12 সতী, তার 1 মাসে 1 সতী, তার 1 মাসে 1 সতী, সতী হয়ে মাগলাম বর, সতী হয়ে মাগলাম বর, ধনে পুত্রে ভরুক বাপমার ঘর, ধনে পুত্রে ভরুক বাপমার ঘর। দাঁড়ি এটাকেও ডবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে। এরপরে দেখো 11 9 দাগের প্রশ্নে বলা হচ্ছে বিভিন্ন ঋতু বিষয়ক প্রচলিত ছড়া আর ছবি সাজিয়ে নিজেরা লিখে বিদ্যালয়ে একটি দেয়াল পত্রিকা তৈরি করো। অর্থাৎ বিভিন্ন ঋতু অনুযায়ী সেই ঋতুর প্রচলিত ছড়া এবং ছবি সেটা নিজেদেরকে এঁকে সুন্দর করে লিখে নিজেদের বিদ্যালয়ে একটি দেওয়াল পত্রিকা তৈরি করতে হবে। এটা তোমরা নিজেরা করবে। এরপরে চলে আসবো 11 10 দাগের প্রশ্নে। 11 10 দাগের প্রশ্নে বলা হচ্ছে ধান কাটার পর একেবারে আলাদা দৃশ্য। এই দৃশ্যের কোন ঋতুর ছবি ফুটে উঠেছে সেই ঋতু সম্পর্কে কয়েকটি বাক্যে একটি অনুচ্ছেদ রচনা করো। তো এখানে দেখো দুটো পার্ট রয়েছে প্রশ্নের, যে কোন ঋতুর ছবি ফুটে উঠেছে এবং সেই ঋতু সম্পর্কে আমাদের কিছু কথা লিখতে হবে। তো লেখো প্রথমে প্রশ্নে উদ্ধৃত দৃশ্যে হেমন্ত ঋতুর দৃশ্যের কথা বলা হয়েছে। দাঁড়ি এবার প্যারা চেঞ্জ করে লেখো হেমন্ত ঋতু সাধারণত শীতের আগে আসে, হেমন্ত ঋতু সাধারণত শীতের আগে আসে, তাই এই ঋতুতে আবহাওয়া ঠান্ডা থাকে, তাই এই ঋতুতে আবহাওয়া ঠান্ডা থাকে, ঠান্ডা ভাব থাকে। দাঁড়ি এই সময় চাষিদের ঘরে ফসল ওঠে, এই সময় চাষিদের ঘরে ফসল ওঠে। দাঁড়ি নবান্ন উৎসব পালিত হয়, নবান্ন উৎসব পালিত হয়। এরপরে আরও লিখবে এই ঋতুতে গন্ধরাজ মল্লিকা শিউলি কামিনী প্রভৃতি ফুল ফোটে, এই ঋতুতে গন্ধরাজ মল্লিকা শিউলি কামিনী প্রভৃতি ফুল ফোটে। জলবায়ুর পরিবর্তনের ফলে বর্তমানে হেমন্ত ঋতু প্রায় হারিয়ে যেতে বসেছে, জলবায়ুর পরিবর্তনের ফলে বর্তমানে হেমন্ত ঋতু প্রায় হারিয়ে যেতে বসেছে। দাঁড়ি তো এটাই ছিল মরশুমের দিনে গল্পের অনুশীলনীর সমস্ত প্রশ্ন উত্তরের সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি নির্দিষ্ট কোনো টপিকের ওপর ভিডিও দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমাদের ক্লাসের বিভিন্ন সাবজেক্টের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা ডেসক্রিপশানে দেওয়া প্লেলিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারো।
সবশেষে একটাই রিকোয়েস্ট, এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি তারা অবশ্যই RS বেঙ্গলি ক্লাসরুম এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে।